বিয়ের অনেক বছর পরেও আমার সন্তান হয় নাই। সন্তানের জন্য আমার শ্বশুরবাড়ির সকলের কাছে আমার অনেক কথা শুনতে হতো। আমার শাশুড়ি মা যখন আমার সন্তান না হওয়ার জন্য আমাকে বিভিন্ন কথা শোনাতো, তখন আমার মনটা খারাপ হয়ে যেত। কেননা আমার শাশুড়ি মা তো জানত না তার ছেলের অনেক সমস্যা, তাকে ডাক্তারি চিকিৎসা করতে হবে। আমার শ্বশুরবাড়ির পরিবার এইসব কিছু না বুঝে বরং আমাকে দোষারোপ করত। আমি কোনো উপায়ন্ত না পেয়ে এই সমস্যা থেকে সমাধানের আশায় একদিন আমার স্বামীর খুব নিকটতম বন্ধু, যাকে আমার স্বামী এবং আমরা দুজনেই খুব বিশ্বাস করতাম, সে আমাকে পরামর্শ দিল তার সাথে একজন কবিরাজের নিকট যাওয়ার জন্য। ওই কবিরাজ নাকি অনেক নামকরা কবিরাজ। তারপর বন্ধুরা, আমি আমার স্বামীর বন্ধুকে বিশ্বাস করে তার সাথে কবিরাজের কাছে গেলে সে আমার এই সরল বিশ্বাসের সুযোগ নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক মজাদার। পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবা, কথা দিলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমার নাম মুর্শিদা আক্তার সাথী। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। 10 বছরের বিবাহিত জীবনে কবির হোসেনের মতো একজন যত্নশীল ও ভালোবাসাময় স্বামী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার স্বামী আমার ভেতরের মন বলতো কবির আমাকে ভালোবাসেন, সম্মান করেন আর আমার সব ছোট ছোট ইচ্ছেগুলোকেও গুরুত্ব দেন। কিন্তু আমাদের সম্পর্কের গভীরে এক নীরব বেদনা সবসময় কাজ করে, সন্তানহীনতা। অনেক চিকিৎসা, অনেক প্রার্থনা আর অপেক্ষার পরও আমি মা হতে পারিনি। এই অপূর্ণতা আমাদের দুজনের মনেই এক অদৃশ্য শূন্যতা তৈরি করেছিল, যা আমি প্রথমে পুরোপুরি বুঝতে পারিনি। আমাদের ভালোবাসার বন্ধন অটুট থাকলেও এই অভাবটি যেন কোথাও একটা আলতো করে মনকে বিষণ্ণ করে তুলত। আমাদের বাড়িতে প্রায়শই কবিরের ঘনিষ্ঠ বন্ধু রাকিবুল ইসলাম রকি আসত। হাসিখুশি স্বভাবের রাকিব ভাই আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, সান্ত্বনা দিয়েছেন আর সব পরিস্থিতিতে আমাদের সাহস জুগিয়েছেন। তার মুখে আমি সবসময় এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখতে পেতাম। আমি ভাবতাম বন্ধু হিসেবে সে খুবই নির্ভরযোগ্য। কবিরও তাকে অন্ধের মতো বিশ্বাস করত, কারণ তাদের বন্ধুত্ব ছিল বহু বছরের পুরনো। রাকিব ভাইয়ের উপস্থিতি আমাদের একাকী জীবনে মাঝে মাঝে আনন্দ নিয়ে আসত। কবির অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় সে বাড়িতে থাকত না। সেই সময়গুলোতে রাকিব ভাই প্রায়ই আমাদের বাড়িতে আসত। আমার মনে হতো সে হয়তো বন্ধুর স্ত্রীর একাকিত্ব দূর করতেই আসত, অথবা বন্ধুর প্রতি তার দায়িত্ববোধ থেকেও। আমরা একসাথে চা খেতাম, গল্প করতাম। তার সাথে কথা বলতে বলতে কিছুক্ষণের জন্য হলেও আমি আমার সন্তানহীনতার কষ্ট আর একাকিত্ব ভুলে যেতে পারতাম। তার কথা বলার ধরনটা ছিল শান্ত আর মনোযোগী, যা আমাকে সান্ত্বনা দিত। একদিন বিকেলে আমি ছাদে বসেছিলাম। হালকা বৃষ্টি পড়ছিল, চারপাশের পরিবেশটা ছিল শান্ত আর স্নিগ্ধ। রাকিব ভাই হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালেন। তার চোখে ছিল এক গভীর সহানুভূতি। তিনি বললেন, সাথী, তুমি অনেক কিছু সহ্য করছো, কিন্তু কখনো নিজেকে সময় দাও না। তার কণ্ঠে যে দরদ ছিল তা আমার মনে এক অদ্ভুত ভাবনা জাগিয়ে দিল। সেই মুহূর্তে আমি কোনো জবাব দিতে পারিনি, শুধু তার দিকে তাকিয়েছিলাম, যেন তার সহানুভূতি থেকে এক অদৃশ্য শক্তি খুঁজছিলাম। তার এই কথাগুলো আমার মনকে আরও বিষণ্ণ করে তুলল, কারণ মনে হলো সে আমার ভেতরের কষ্টটা বুঝতে পারছে। সেই দিন থেকে রাকিব ভাইয়ের উপস্থিতি আমার কাছে আর কেবল একজন বন্ধুর মতো মনে হতো না। তার আচরণে এক সূক্ষ্ম পরিবর্তন আমি লক্ষ্য করতে লাগলাম। সে আগের চেয়েও বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছিল, যেন আমাদের পারিবারিক বিষয়ে তার আগ্রহ বেড়েছে। সে কবিরের অনুপস্থিতিতে আরও বেশি সময় আমাদের বাড়িতে থাকতে শুরু করল, যা আমাকে কিছুটা অবাক করত। আমি বুঝতে পারছিলাম না এটা কি তার স্রেফ ভালো স্বভাব, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। আমি লক্ষ্য করলাম
রাকিব ভাই প্রায়শই এমন কথা বলতেন যা আমাকে পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করত। যেমন তিনি বলতেন, কবির খুব ব্যস্ত থাকে, তাই না? একজন সঙ্গীর জীবনে একটু মনোযোগের প্রয়োজন হয়। এই ধরনের কথাগুলো শুনে আমার মনে প্রশ্ন জাগত, সে কি আমাকে কবিরের প্রতি সন্দিহান করতে চাইছে, নাকি স্রেফ সহানুভূতি দেখাচ্ছে? আমার মন বলতো, তার এই সহানুভূতির আড়ালে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, যা আমাকে সতর্ক হতে বলতো। আমার মনের মধ্যে এক অদৃশ্য দ্বন্দ্ব শুরু হয়েছিল। একদিকে আমি রাকিব ভাইয়ের সহানুভূতিতে এক ধরনের মানসিক শান্তি পেতাম, অন্যদিকে তার আচরণে এমন কিছু সূক্ষ্মতা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলত। আমি তাকে সরাসরি কিছু বলতে পারতাম না, কারণ সে কবিরের ঘনিষ্ঠ বন্ধু ছিল, আর আমার স্বামী তাকে খুবই বিশ্বাস করত। আমি ভাবতে লাগলাম, আমি কি ভুল ভাবছি, নাকি তার আচরণে সত্যিই কোনো অসঙ্গতি আছে? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত কুড়ে খাচ্ছিল। আমি জানতাম, আমার দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখতে হলে আমাকে সতর্ক থাকতে হবে। রাকিব ভাইয়ের প্রতি আমার কোনো ধরনের সন্দেহজনক অনুভূতি ছিল না, তবে তার আচরণে কিছু অস্বাভাবিকতা আমাকে ভাবিয়ে তুলত। আমি সিদ্ধান্ত নিলাম, তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা আমি গভীরভাবে পর্যবেক্ষণ করব। হয়তো তার আচরণে লুকিয়ে থাকা কোনো অসঙ্গতি আমি খুঁজে পাব, যা আমাকে এই অস্পষ্টতা থেকে মুক্তি দেবে। আমি বুঝতে পারছিলাম, সামনে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। দিন গড়াতে থাকলো, আর রাকিব ভাইয়ের সঙ্গে আমার মেলামেশার ধরনও কিছুটা পাল্টে গেল। আমরা দুজনেই বুঝতে পারছিলাম, আমাদের মাঝে কিছু একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। তার অতিরিক্ত ঘনিষ্ঠতা আমার মনকে আরও সন্দিহান করে তুলত। আমি একজন বিবাহিত নারী, আর রাকিব আমার স্বামীর বন্ধু। এই সম্পর্কের পবিত্রতা রক্ষা করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু রাকিব ভাইয়ের কিছু আচরণ আমাকে বারবার দ্বিধায় ফেলে দিচ্ছিল। আমার মনে হতো, সেই হয়তো আমার একাকিত্ব আর সন্তানহীনতার দুর্বলতাকে কাজে লাগাতে চাইছে। একদিন রাতে আমি কবিরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ ভেবেছিলাম, আমি কি ভুল করছি? আমার মনে কেন এমন অদ্ভুত প্রশ্ন আসছে? আমি কি রাকিব ভাইকে ভুল বুঝছি? কিন্তু আমার মনের ভেতরের শূন্যতাটা যেন কিছুতেই মানছিল না। আমি কেবল স্বামীর কাছ থেকে একটু বেশি সাহচর্য চাইছিলাম, একটু মমতা। আর রাকিব ভাই যেন সেই শূন্যতার সুযোগ নিচ্ছিল। তার আচরণ এতটাই সাবধানে করা হতো যে তাকে সহজে ভুল প্রমাণ করা কঠিন ছিল। সেদিন সন্ধ্যায় আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আকাশটা ধূসর হয়ে এসেছিল। হঠাৎ পিছন থেকে রাকিব ভাই এসে বললেন, একটা কথা বলি সাথী, তুমি যদি একবার নিজের মনকে জিজ্ঞেস করো, সেই তোমাকে ঠিক পথ দেখাবে। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। বুঝলাম, সে বুঝতে পারছে আমার মধ্যে চলছে এক দ্বন্দ্ব। আমি কিছু বললাম না, কিন্তু চোখের কোণটা হালকা ভিজে উঠল। তারই সহানুভূতি হয়তো ধীরে ধীরে আমাকে কিছু ভাবতে বাধ্য করছিল, তবে তা ছিল মূলত তার প্রভাব। এরপরের কিছুদিন আমরা একটু দূরে থাকলাম। রাকিব ভাই হয়তো বুঝতে চেয়েছিল আমি আসলে কি চাই, অথবা আমার প্রতিক্রিয়া দেখতে চেয়েছিল। আর আমি নিজেও ভেবেছি, আমার অনুভূতিগুলো যদি ভুল না হয়, তবে সেগুলোকে অস্বীকার করা কি ন্যায়সঙ্গত হবে? আমি অনুভব করছিলাম, তার আচরণে এমন এক উদ্দেশ্য লুকিয়ে আছে যা বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। সে আমার দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগাতে চাইছে। একদিন হঠাৎ করে কবির একটি অফিস ট্রিপে বাইরে চলে গেলেন কয়েকদিনের জন্য। সেই সময়টুকুতে আমি খুব একা অনুভব করছিলাম। ঠিক তখনই রাকিব ভাই হঠাৎ এসে দরজায় দাঁড়িয়ে বললেন, তুমি চাইলে আমি কিছুক্ষণ তোমার সাথে গল্প করতে পারি। আমি চুপচাপ তাকে ঘরের ভেতরে ডেকে নিলাম, কোনো কথা না বলে। সেদিন তার সাথে আমার অনেক গল্প হয়েছিল, আর আমি কিছুটা মানসিক প্রশান্তি পেয়েছিলাম, কারণ একাকিত্বের সময়ে গল্প করলে মনের শান্তি পাওয়া যায়। কবিরের অনুপস্থিতিতে রাকিব ভাইয়ের ঘন ঘন আসা আমার মনে আরও গভীর সন্দেহ তৈরি করল। আমি লক্ষ্য করলাম, সে আমার মনোজগতে প্রবেশ করার চেষ্টা করছে। সে আমার পছন্দ অপছন্দ, স্বপ্ন আকাঙ্ক্ষা সম্পর্কে জানতে চাইছে, যেন সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার কথা বলা ধরন, চোখের চাহনি, সবকিছুতেই একটা গভীর উদ্দেশ্য লুকিয়ে ছিল।
আমি তার উদ্দেশ্য নিয়ে সন্ধিহান ছিলাম, কিন্তু তাকে কিছু বলতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম রাকিব ভাই এমনভাবে আচরণ করছে যেন সে আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তার আসল উদ্দেশ্য ভিন্ন। সে হয়তো আমার আর কবিরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চাইছে, যাতে সে আমার উপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারে। আমি নিজের মধ্যে একটা শক্ত দেয়াল তৈরি করার চেষ্টা করছিলাম, যাতে তার কোনো নেতিবাচক প্রভাব আমাকে স্পর্শ করতে না পারে। আমি জানতাম আমাকে খুব সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতিতে আমার মনের ভেতরে এক প্রকার সংগ্রাম চলছিল। আমি একদিকে নিজের স্বামীর প্রতি বিশ্বস্ত থাকতে চাইছিলাম, অন্যদিকে রাকিব ভাইয়ের চতুর চালগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাইছিলাম। আমি অনুভব করছিলাম এই পরিস্থিতি আমাকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দিচ্ছে। আমাকে এমন কিছু করতে হবে যাতে রাকিব ভাইয়ের আসল উদ্দেশ্য প্রকাশ পায়, আর আমি আমার দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখতে পারি। কিছুদিন পর কবির কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে চলে গিয়েছিলেন, যার ফলে রাকিব ভাই প্রায় সময়ই আমার সাথে গল্প করত। প্রথমে তা ছিল নিছকই বন্ধুত্বের পরিসর, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছিলাম আমার মনের ভাবনা কিছু একটা বদলে যাচ্ছে। আমি তার প্রতি কোনো রকম আবেগ অনুভব করছিলাম না, বরং তার উদ্দেশ্য নিয়ে আমার সন্দেহ আরও গাঢ় হচ্ছিল। তার কথাই ছিল এক প্রকার প্রভাব, যা আমাকে আমার স্বামীর প্রতি সন্দিহান করতে চাইছে। একদিন সন্ধ্যায় যখন রাকিব ভাই আমার সাথে চা খেতে বসেছিল, সে বলল, সাথী, তুমি কি জানো, কখনো কখনো মানুষ নিজের অনুভূতিকে এড়িয়ে যেতে চায়, কিন্তু সত্যটা মেনে নেওয়া উচিত। তার কথা শুনে আমি যেন আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি চাইছিলাম আমার স্বামীর সাথে ভালোভাবে সংসার করতে, কিন্তু মাঝে মাঝে রাকিব ভাইয়ের উপস্থিতি আমাকে এক অদ্ভুত পরিবর্তনের মুখোমুখি করছিল। আমি নিজের ভিতরে এক অদ্ভুত অনুভূতি খুঁজে পাচ্ছিলাম, কিন্তু তা কতটুকু ঠিক ছিল তা নিয়ে আমিও এখনো দ্বিধায় ভুগছিলাম। একদিন রাকিব ভাই আমাকে বলল, তুমি জানো, সব সমস্যার একটা সমাধান থাকে, তবে সেটা যখন আমরা আমাদের হৃদয়ের কথা শুনি, তখনই আমরা সঠিক পথ খুঁজে পাই। তার এই কথাগুলো আমার মনে গভীরভাবে প্রতিধ্বনিত হলো। আমি সত্যিই জানতাম না কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব, কিন্তু রাকিব ভাইয়ের কিছু সময় গল্প করে কাটালে আমি মনে এক সাময়িক প্রশান্তি পেতাম। তবে আমি জানতাম এই সম্পর্কটি যদি এগিয়ে যায়, তবে সেটি শুধু আমার জন্য নয়, পুরো পরিবারে এক গভীর পরিবর্তন আনবে। আমি অনুভব করছিলাম রাকিব ভাই আমার মানসিক দুর্বলতার সুযোগ নিতে চাইছে। সে আমার সন্তানহীনতার কষ্টকে পুঁজি করে আমাকে কবিরের থেকে দূরে সরাতে চাইছে। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে বাধ্য করছিল। আমি জানতাম সে শুধু আমাকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে, যাতে সে তার কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারে। আমি কোনোভাবেই তাকে সেই সুযোগ দিতে চাইছিলাম না। কবির অফিসের কাজে বাইরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য, আর রাকিব ভাই সেই সময়টুকুতে মাঝে মাঝে আমার বাসায় এসে আড্ডা দিতেন। একদিন চা খেতে খেতে রাকিব ভাই আমাকে বললেন, সাথী, জানো, আমি কখনোই চাইনি যে আমাদের সম্পর্ক এমন পরিস্থিতির মধ্যে পড়ুক, কিন্তু যে অভ্যন্তরীণ কষ্ট তুমি অনুভব করো তা আমি বুঝতে পারি। আমি একটু থেমে গিয়ে তার দিকে তাকালাম। বুঝতে পারছিলাম যে তার কথাগুলো কেবল এক বন্ধুর কথাই নয়, তার হৃদয়ের গভীরতা থেকে আসছে। তবে তা ছিল এক চতুর প্রভাব। রাকিব ভাই, আমি জানি না কি বলবো। আমাদের ভাবনার মধ্যে একটা কিছু ঘটছে, কিন্তু আমি সঠিকভাবে জানি না কিভাবে আমি এটাকে বুঝব বা সামাল দেব। আমি কথাগুলো বলার পর একটু থেমে গিয়েছিলাম। সত্যি আমার মনের মধ্যে এক সংকট ছিল। আমার মনেই প্রশ্ন আসত, আমি কি কবিরের বিশ্বাসের অমর্যাদা করছি, নাকি আমি রাকিব ভাইয়ের এই প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে চাই? রাকিব ভাই আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যা অনুভব করছো তা স্বাভাবিক, কিন্তু একটা জিনিস মনে রেখো, জীবনে কখনো কখনো আমাদের অনুভূতিগুলোকে সঠিকভাবে জানার সুযোগ পাওয়া খুব কঠিন। এই সময়টা শুধু তুমিই জানবে তুমি কি চাও। সেদিনের পর আমি বুঝতে পারলাম আমার অনুভূতিগুলো সঠিক বা ভুল হওয়া নিয়ে অনেক সংশয় ছিল, কিন্তু একদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম এই মুহূর্তে আমি যে সহানুভূতি পাচ্ছি
সেটি অস্বীকার করা সম্ভব নয়। তবে আমি এটাও জানতাম যে এই সহানুভূতি একটি ছদ্মবেশ হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে এবং রাকিব ভাইয়ের আসল উদ্দেশ্য খুঁজে বের করতে হবে। আমি জানতাম আমার দাম্পত্য জীবনকে রক্ষা করার জন্য আমাকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। কয়েকদিন পর কবির ফিরেছে। তার সঙ্গে আবারও আগের মতো সুন্দর মুহূর্তগুলো ফিরে আসছে, কিন্তু আমি নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখতে চাচ্ছিলাম। রাকিব ভাইয়ের উপস্থিতি এবং তার দেওয়া সহানুভূতির কারণে আমার মনের মধ্যে একটা কিছু ভাবনা হচ্ছিল। আমি নিজেই জানতাম না কেন এমন অনুভূতি হচ্ছিল। সবকিছু স্বাভাবিক থাকলেও আমার মনের মধ্যে কিছু একটা পরিবর্তন ঘটছিল। একদিন বিকেলে আমি রাকিব ভাইকে বললাম, তুমি জানো আমি খুবই বিভ্রান্ত। কবির আমার জীবনের একমাত্র সঙ্গী, কিন্তু কেন যেন আমি তোমার কাছ থেকে আরও বেশি শান্তি পাই। আমার মধ্যে একটা ভয় আছে, যেন আমি কিছু ভুল করে ফেলছি। রাকিব ভাই আমার দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন, সাথী, তুমি যে পথটুকু বেছে নিয়েছ সেটি তোমার হৃদয়ের সিদ্ধান্ত। শুধু তোমার কাছে ওই সিদ্ধান্তটি সঠিক হতে হবে। তার কথা শুনে আমি আরও গভীরভাবে চিন্তা করতে লাগলাম। আমি তখনও বুঝতে পারিনি যে তার এই কথাগুলো ছিল কেবল আমাকে মানসিকভাবে দুর্বল করার এক চতুর প্রভাব। এতদিন যে কষ্টগুলো মেনে চলছিলাম সেগুলো সবটাই হয়তো একে অপরের মধ্যে বিরোধ সৃষ্টি করছিল। আমি জানতাম এই অবস্থা শুধু আমার জন্য নয়, কবিরের জন্যও কঠিন হতে পারে। তবুও আমার মনের মধ্যে একটা অবিরাম দ্বন্দ্ব চলছিল। কি করা উচিত? আমি বুঝতে পারছিলাম যে রাকিব ভাই আমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে, কিন্তু তার প্রভাব এতটাই সূক্ষ্ম ছিল যে আমি তাকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারছিলাম না। কবির আমাকে অনেক ভালোবাসত, এটা সত্য, কিন্তু কবিরের কাছ থেকে আমি সন্তানের অভাবের যে শূন্যতা অনুভব করতাম তা নিয়ে সে প্রায়শই ব্যস্ততার কারণে কথা বলতে পারত না। একদিন রাতে যখন কবির বাড়ি ফিরল, তার মুখে একটা প্রশান্তি ছিল। সে বলল, আজকের দিনটা খুবই ভালো গেছে, সব কিছু ঠিকঠাক চলছে। কিন্তু আমি তার সামনে হাসি মুখে সোজা তাকাতে পারছিলাম না। হৃদয়ের মধ্যে একটা গভীর শূন্যতা ছিল, যা শুধু আমি অনুভব করছিলাম। আমি জানতাম কবির কখনোই এমন কিছু অনুভব করতে পারবে না, কারণ সে তার বন্ধুর আসল রূপ সম্পর্কে অবগত ছিল না। তারপর একদিন সকালে রাকিব ভাই এসে আমার কাছে কিছু সাহায্য চাইল। তার চোখে কিছু অদ্ভুত কষ্ট ছিল, যেন সে আমার দুঃখের কথা বুঝতে পেরেছে। আমি সেদিন তার চোখে এক ধরনের গভীরতা দেখেছিলাম, যা আমাকে কিছুটা বিপর্যস্ত করে দিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমাদের কিছু সাধারণ অনুভূতি, কিন্তু পরে বুঝতে পারলাম এটা ছিল তার প্রভাবেরই অংশ। সে নিজেকে আমার শুভাকাঙ্ক্ষী প্রমাণ করতে চাইছিল। কিছুদিন পর যখন কবির আবার অফিসে যাচ্ছিল, রাকিব ভাই আমাকে বলল, সাথী, তুমি জানো মানুষের মন কখনো কখনো আমাদের কাছে যা থাকে তাছাড়াও আরও কিছু চায়, তবে যে একাগ্রতা তুমি তোমার পরিবারকে দিয়েছ সেটা অমূল্য। তার কথাগুলো আবারও আমার মধ্যে এক অস্থিরতা তৈরি করছিল। আমি জানতাম আমি কিছু ভুল পথের দিকে যাচ্ছি, কিন্তু আমার মনের এই দ্বন্দ্ব কিভাবে দূর করা যায় সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তার উদ্দেশ্য ছিল আমাকে কবিরের প্রতি সন্দিহান করা। এখন আমি অনুভব করছিলাম সময়টা খুব কঠিন। আমার মনের মধ্যে চলছিল এক অদ্ভুত দ্বন্দ্ব। কবির, যিনি আমার স্বামী এবং আমাকে এত ভালোবাসেন, তার বিশ্বাস আমি কিভাবে ভাঙতে পারি? কিন্তু রাকিব ভাইয়ের প্রতি আমার অনুভূতিগুলো অস্বীকার করার মতো নয়। আমি জানতাম এই দোলাচল যদি বেশি সময় ধরে চলতে থাকে তবে কোনো এক সময় আমার সংসারে অশান্তি দেখা দিবে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি দৃঢ় প্রতিজ্ঞা করলাম, আমাকে এই খেলার শেষ দেখতেই হবে। আমি বুঝতে পারছিলাম যে রাকিব ভাই শুধু আমাকে মানসিক চাপ দিচ্ছে না, বরং আমার পারিবারিক শান্তিও নষ্ট করার চেষ্টা করছে। আমি আমার স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি তাকে রাকিব ভাইয়ের আচরণ সম্পর্কে কিছু ইঙ্গিত দিলাম। আমি বললাম, কবির, তুমি কি মনে করো না যে রাকিব ভাই ইদানিং একটু বেশিই আসে? কিন্তু কবির তার বন্ধুর প্রতি অগাধ বিশ্বাসের কারণে আমার কথা তেমন গুরুত্ব দিল না। সে হাসতে হাসতে বলল, ও তো আমাদের পরিধানেরই একজন সাথী, ওর আর কি উদ্দেশ্য থাকতে পারে? কবিরের এই উত্তর আমাকে হতাশ করল।
আমি জানতাম তাকে সরাসরি কিছু প্রমাণ না দেখাতে পারলে সে রাকিব ভাইকে ভুল বুঝবে না। তাই আমাকে একটি কৌশল অবলম্বন করতে হবে। এমন কিছু যা রাকিব ভাইয়ের আসল উদ্দেশ্য ফাঁস করে দেবে এবং কবিরের বিশ্বাস ভেঙে দেবে। আমি মনে মনে একটি পরিকল্পনা তৈরি করতে লাগলাম, যা আমার পরিবারকে রক্ষা করবে। একদিন রাতে যখন কবির ঘুমিয়ে পড়েছিল, আমি উঠে বাসার বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। রাকিব ভাই আমাদের বাসায় এসে বললেন, সাথী, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কিছু সমস্যা হয়েছে কি? তার কথা শুনে আমি মুখ তুলে তাকালাম। তার চোখে এক ধরনের সহানুভূতি ছিল, যেন সে জানে আমি কি অনুভব করছি। অতঃপর আমি বললাম, না রাকিব ভাই, আমি শুধু নিজেকে বুঝতে পারছি না। আমি এতদিন যা অনুভব করেছি তাও তাকে বলতে পারিনি, কেবল নিজেই মনে মনে কষ্ট পাচ্ছিলাম। আমি তার এই সহানুভূতিকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার মনে তার উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহ দানা বেঁধেছিল। রাকিব ভাই আমার দিকে তাকিয়ে বললেন, সাথী, কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো আমাদেরই নিতে হয়। তবে তোমার মনের শান্তি পেতে হলে তোমার নিজেকে এবং তোমার হৃদয়ের গভীরতাকে তুমি নিজেই বুঝতে হবে। তার কথা শুনে আমি চুপ করে রইলাম। একদিকে আমি জানতাম আমার জীবন এবং দাম্পত্যের প্রতিটি মুহূর্তে সত্যিকারভাবে শান্তি আনতে হলে আমাকে কিছুটা সাহসী হতে হবে, আর অন্যদিকে আমি জানতাম এই পরিবর্তন আমাকে একেবারে নতুন পথের দিকে নিয়ে যাবে যদি আমি রাকিব ভাইয়ের আসল রূপ সবার সামনে প্রকাশ করতে পারি। আমি বুঝতে পারছিলাম যে রাকিব ভাই কৌশলে আমাকে কবিরের কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে। তার কথাগুলো ছিল মধুর বিষের মতো, যা আমার মনকে বিষিয়ে তুলছিল। আমি সিদ্ধান্ত নিলাম এইবার আমাকে তার আসল চেহারাটা ফাঁস করতেই হবে। আমি চুপ করে তার কথা শুনতাম, কিন্তু মনে মনে তার প্রতিটি কথার বিশ্লেষণ করতাম। আমি তার ছলনার গভীরে প্রবেশ করার চেষ্টা করছিলাম, যাতে তার দুর্বলতম স্থানটি খুঁজে বের করতে পারি। একদিন সকালে কবির আমাকে ডেকে বললেন, সাথী, তুমি কি কিছুদিন একা সময় কাটাতে চাও? আমি কিছুদিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি। হয়তো এই সময়ে তুমি নিজের অনুভূতিগুলো একটু বুঝতে পারবে। কবিরের এই কথাগুলো আমার মনকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করল। আমি জানতাম সে সত্যিই আমার ভালো চাইছে, তবে তার অনুপস্থিতিতে আমি কি করব? একদিকে আমি তাকে হারাতে চাইছিলাম না, আর অন্যদিকে রাকিব ভাইয়ের আচরণ আমার মনে যে সন্দেহ তৈরি করেছে সেটাও অস্বীকার করা সম্ভব ছিল না। কবিরের অনুপস্থিতিতে রাকিব ভাইয়ের সঙ্গে আরও একদিন কথা বলার সুযোগ পেলাম। আমরা একসঙ্গে চা খাচ্ছিলাম এবং তার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম আমার মনের ভেতরে কি হচ্ছে। তারপর সে আমাকে বলতে লাগল, সাথী, যখনই তুমি আমার প্রয়োজন মনে করবে তখনই আমাকে স্মরণ করবে। আমি সব সময় তোমার সমর্থনে আছি, কিন্তু মনে রেখো, যেখানেই তুমি যাও তুমি নিজের সত্যিকার অনুভূতিগুলোকেই গুরুত্ব দিতে হবে। রাকিব ভাইয়ের এই কথাগুলো আমার মনে অনেক কিছুই ভাবিয়ে তুলছিল। আমি জানতাম তার কথাগুলো ছিল সত্যি, কিন্তু এখনও আমি মনের মধ্যে এক ধরনের দ্বিধায় ছিলাম। কে ঠিক, কে ভুল, কোন পথে হাঁটব? আমি মনে মনে স্থির করলাম কবিরের অনুপস্থিতি আমার জন্য সবচেয়ে বড় সুযোগ। এই সুযোগে আমি রাকিব ভাইয়ের আসল উদ্দেশ্য সবার সামনে আনতে পারব। আমি একটি অডিও রেকর্ডার কেনার পরিকল্পনা করলাম, যা দিয়ে আমি রাকিব ভাইয়ের প্রতিটি কথা রেকর্ড করতে পারব। এর মাধ্যমে আমি তার ছলচাতুরি আর প্রভাবের প্রমাণ সংগ্রহ করতে পারব। আমি জানতাম এই কাজটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু আমার পরিবারকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প ছিল না। কবির বাড়ি ফিরে আসার পর আমি নিজে অনুভব করলাম যে আমার অনেক কিছুই অজানা। আমি জানতাম এই দ্বন্দ্বের শেষ কোথাও না কোথাও আসবে, তবে সেই শেষটা কিভাবে আসবে সেটা আমি এখনও জানতাম না। আমি তার পাশে বসে কিছু সময় নীরবে ভাবলাম। আমি মনে মনে রাকিব ভাইয়ের ফাঁদ উন্মোচন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলাম। তবে বন্ধুরা, কখনো কখনো নিজের অনুভূতিকে বোঝা সবচেয়ে কঠিন কাজ। কবিরের অনুপস্থিতি শেষ হয়েছে এবং আমি নিজেকে আরও বিভ্রান্ত অনুভব করছিলাম। আমি বুঝতে পারছিলাম যে যতই সময় এগিয়ে যাচ্ছে ততই আমার মনের দ্বন্দ্ব তীব্র হচ্ছে। একদিকে কবিরের প্রতি আমার ভালোবাসা ছিল, যিনি আমাকে জীবনের প্রতিটি মুহূর্তে সহায়তা করেছেন। অন্যদিকে
রাকিব ভাইয়ের সঙ্গে গল্প করে কাটানো মুহূর্তগুলো আমার হৃদয়ে বিশেষ সন্দেহ সৃষ্টি করেছিল। একদিন আমার স্বামী কবির কাজ থেকে ফিরলেন এবং আমি জানালাম, কবির, আমি কিছু একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার মনে হয় আমাদের সম্পর্কটা নতুন করে ভাবা দরকার। আমি কিছুটা বিভ্রান্ত এবং আমার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। আমি এই কথাগুলো বলেছিলাম রাকিব ভাইয়ের মনোযোগ আকর্ষণ করার জন্য, কারণ আমি জানতাম সে আশেপাশে থাকতে পারে অথবা কবিরের কাছ থেকে খবর পাবে। কবির আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিল। তার চোখে এক ধরনের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছিল। সে বলল, সাথী, তুমি যে পথেই যাও আমি জানি তুমি ভালো সিদ্ধান্তই নেবে, কিন্তু মনে রেখো আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একে অপরকে বোঝা। আমার কথা শুনে কবিরের মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল, কিন্তু সে কিছু বলছিল না। সেদিন রাতে যখন আমরা একসাথে ডিনার করছিলাম, সে আমাকে একবারও কিছু জানতে চাইল না। সে জানত যে কিছু ঠিক নেই, কিন্তু সে কিছু বলছিল না। আমি জানতাম আমার হৃদয়ের মধ্যে এখনও কিছু দ্বন্দ্ব আছে, তবে কবিরের সামনে তা প্রকাশ করার সাহস পাচ্ছিলাম না, কারণ আমার হাতে তখনও রাকিব ভাইয়ের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না। এসব ভাবতে ভাবতে আমার রাকিব ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে প্রায়ই আমাকে বলতো, সাথী, তুমি যেভাবেই সিদ্ধান্ত নাও, তোমার মন এবং হৃদয়ের মধ্যে যাকে নিয়ে তুমি শান্তি পাবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন এই কথাগুলো ভাবছিলাম, তখন হঠাৎ করে আমার মনে পড়ল কবির যখন প্রথম আমাকে প্রপোজ করেছিল। তখন আমরা কতটা খুশি ছিলাম। আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতাম। দুজনের মধ্যে এত ভালোবাসা ছিল, কিন্তু এখন সেসব পুরানো মুহূর্তের মধ্যে এক ধরনের শূন্যতা মনে হচ্ছে। আমি এই কথাগুলো স্রেফ রাকিব ভাইয়ের মনোযোগ আকর্ষণের জন্য বলেছিলাম। আমি জানতাম সে আমার এই মানসিক অস্থিরতাকে পুঁজি করে আরও বেশি করে আমার কাছাকাছি আসার চেষ্টা করবে, আর ঠিক সেই সুযোগের অপেক্ষায় ছিলাম আমি। আমার উদ্দেশ্য ছিল তাকে এমন এক ফাঁদে ফেলা যেখানে সে নিজেই তার আসল উদ্দেশ্য প্রকাশ করে দেবে। একদিন কবির আমাকে বলল, সাথী, আমি জানি তুমি কিছু একটা ভাবছ, আমি বুঝতে পারি, তবে তুমি কি একবার আমাকে তোমার অনুভূতিগুলো বলবে? আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ ছিলাম। তার প্রশ্নে আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে যদি আমি সত্যি সত্যি আমার মনের কথা বলি, তবে সেটা আমাদের সম্পর্ককে একেবারে বদলে দিতে পারে, কিন্তু আমি জানতাম না সেই পরিবর্তন আমাদের জন্য ভালো হবে কি না। এখন আমার একটা সিদ্ধান্ত নিতেই হবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি আমি কোথায় পাব? সময় তো চলে যাচ্ছে এবং আমাকে কিছু না কিছু করতেই হবে। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একটি গোপন অডিও রেকর্ডিং ডিভাইস ব্যবহার করব। আমার এই পরিকল্পনা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এর মাধ্যমে আমি রাকিব ভাইয়ের আসল চেহারাটা সবার সামনে তুলে ধরতে পারব। আমি একটি ছোট ভয়েস রেকর্ডার কিনেছিলাম এবং সেটিকে খুব সাবধানে এমন একটি জায়গায় রেখেছিলাম যেখানে রাকিব ভাই যখন আমার সাথে কথা বলতেন তখন তার কথাগুলো রেকর্ড হয়ে যেত। সেই রাতে আমি গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম। কবির এবং রাকিব ভাই দুজনের সঙ্গেই আমার সম্পর্কের গভীরতা ছিল, কিন্তু আমার মনে ভেঙে পড়া প্রতিটি মুহূর্তের এক নতুন দিক ছিল। আমি জানতাম এই দ্বিধা এবং দ্বন্দ্ব আমাকে একসময় একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে, আর সেই সিদ্ধান্ত হয়তো আমাদের জীবনের পথ বদলে দেবে, কিন্তু তা হবে সৎ এবং ন্যায়ভিত্তিক। আমি এই কৌশল অবলম্বন করেছিলাম কারণ আমি জানতাম কবির তার বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করে। শুধুমাত্র কথার উপর নির্ভর করে সে রাকিব ভাইয়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। আমাকে এমন প্রমাণ সংগ্রহ করতে হবে যা অকাট্য এবং সন্দেহাতীত। রেকর্ডিংই ছিল আমার একমাত্র ভরসা। আমি জানতাম এই খেলাটা শেষ না হওয়া পর্যন্ত আমাকে অভিনয় করে যেতে হবে। অবশেষে এলো সেই দিন যেদিন আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলাম। আমি রাকিব ভাইকে ফোন করে বললাম, রাকিব ভাই, আমি খুব একা অনুভব করছি। কবির বাড়ি নেই আর আমার মনটা খুব খারাপ। আপনি কি একটু এসে আমার সাথে গল্প করতে পারবেন? আমি জানতাম আমার এই কথায় সে দ্রুত সাড়া দেবে, কারণ
সে আমার দুর্বল মুহূর্তগুলোর সুযোগ নিতে চাইছিল। আমি ঘরের একটি গোপন কোণে আমার ছোট্ট ডিজিটাল রেকর্ডারটি চালু করে রেখেছিলাম। রাকিব ভাই আসতেই আমি তাকে চা খেতে দিলাম। সে আমার পাশে বসে পূর্বের মতোই সহানুভূতি দেখানো শুরু করলো। সে আবারও কবিরের ব্যস্ততা এবং আমার একাকিত্ব নিয়ে কথা বলতে লাগলো। আমি তাকে বললাম, রাকিব ভাই, আমার সত্যি খুব কঠিন সময় যাচ্ছে। কবির আমাকে বোঝে না, আমি কি করব? আমি তার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছিলাম, আর রেকর্ডারটি নীরবে তার কাজ করে যাচ্ছিল। রাকিব ভাই আমার কাছে আরো ঘনিষ্ঠ হয়ে বসে বলল, সাথী, তুমি কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি জানো এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা তোমার মূল্য বোঝে। তোমার জন্য আমি সৎ কিছু করতে পারি, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তার এই কথাগুলো স্পষ্টতই আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা ছিল। আমি ভিতরে ভিতরে সতর্ক ছিলাম, কিন্তু বাইরে আমি তার প্রতি কিছুটা দুর্বলতার অভিনয় করে যাচ্ছিলাম। আমি বললাম, কিন্তু রাকিব ভাই, কবির সে তো আমার স্বামী। রাকিব ভাই তখন হাসল এবং বলল, স্বামী তো অনেকেই হয়, কিন্তু আসল সঙ্গী সেই হয় যে তোমার পাশে থাকে, তোমার মনের কথা বোঝে। কবির তো তোমার মনের খবরই রাখে না। তার এই কথাগুলো ছিল স্পষ্টতই আমার এবং কবিরের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা। এই মুহূর্তে আমি নিশ্চিত ছিলাম যে তার উদ্দেশ্য অসৎ। এরপর সে এমন কিছু কথা বলল যা আমার চোখ খুলে দিল। সে বলল, সাথী, সন্তান না থাকলে সম্পর্কগুলো দুর্বল হয়ে যায়। তুমি একজন মায়ের ডাক শুনতে চাও, আর কবির তোমাকে সেটা দিতে পারছে না। আমার কাছে এসো, আমি তোমাকে সেই সুখ দিতে পারি। তার এই কথাগুলো ছিল চূড়ান্ত সীমা অতিক্রম করা। আমি বুঝতে পারলাম তার উদ্দেশ্য কতটা খারাপ। সে আমার সন্তানহীনতাকে ব্যবহার করে আমার জীবন নষ্ট করতে চাইছে। আমি তাকে সরাসরি কিছু না বলে একটু দূরত্ব বজায় রেখে কথা বলতে লাগলাম। আমি তাকে বললাম, রাকিব ভাই, আপনি কি আমাকে আমার সংসার ভেঙে ফেলার কথা বলছেন? সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল এবং বলল, কেন নয়, সুখী জীবন পাওয়ার অধিকার তোমার আছে। তোমার সন্তানহীনতার কষ্ট আমি বুঝি। তার প্রতিটি কথার রেকর্ড হচ্ছিল, আর আমার মনে হচ্ছিল অবশেষে আমি তার আসল চেহারাটা ধরতে পেরেছি। আমি বুঝতে পারছিলাম রাকিব ভাই তার নিজের স্বার্থের জন্য আমাদের দাম্পত্য জীবন ভেঙে দিতে প্রস্তুত ছিল। তার সহানুভূতি আর মিষ্টি কথার আড়ালে লুকিয়েছিল এক ধূর্ত পরিকল্পনা। আমার মন স্থির ছিল। আমি জানতাম এই রেকর্ডিংটি হবে তার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অস্ত্র। আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, যাতে কোনো তথ্য বাদ না পড়ে। রাকিব ভাই কিছুক্ষণ পর চলে যাওয়ার পর আমি রেকর্ডারটি বন্ধ করলাম। আমার হাতে এখন তার ছলনা আর বিশ্বাসঘাতকতার অকাট্য প্রমাণ ছিল। আমি জানতাম এই প্রমাণ কবিরকে দেখানো ছাড়া আর কোনো উপায় নেই। এইবার কবির তার বন্ধুকে অন্ধভাবে বিশ্বাস করতে পারবে না। আমি একটি দীর্ঘশ্বাস ফেললাম। আমার এই কৌশলে রাকিব ভাই ধরা পড়েছে, আর আমি আমার পরিবারকে রক্ষা করার একটি সুযোগ পেয়েছি। কবির অফিস থেকে ফেরার পর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সঠিক সময়ের জন্য। সেদিন রাতে ডিনার শেষ করে যখন আমরা দুজনে একান্তভাবে বসেছিলাম, আমি খুব সতর্কতার সাথে কবিরকে বললাম, কবির, আমি তোমাকে কিছু দেখাতে চাই, যা হয়তো তোমার জন্য বিশ্বাস করা কঠিন হবে, কিন্তু তোমাকে আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার কথায় এক ধরনের দৃঢ়তা ছিল যা কবির আগে দেখেনি। সে কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি ভয়েস রেকর্ডারটি তার হাতে তুলে দিলাম এবং বললাম, এটা শোনো, তারপর তুমি নিজেই সিদ্ধান্ত নাও। কবির কিছুটা দ্বিধা নিয়ে রেকর্ডারটি চালু করল। ঘরের নিস্তব্ধতা ভেঙে রাকিব ভাইয়ের সেই কণ্ঠস্বর ভেসে আসছিল, যেখানে সে আমার সন্তানহীনতাকে পুঁজি করে আমাকে কবিরের বিরুদ্ধে প্ররোচিত করছিল এবং আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল। প্রতিটি শব্দ কবিরের কানে বিষের মতো প্রবেশ করছিল। তার মুখের রং পাল্টে যাচ্ছিল, চোখে অবিশ্বাস আর ক্ষোভের আগুন জ্বলছিল। রেকর্ডিং শেষ হওয়ার পর কবির চুপচাপ বসে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে তার সবচেয়ে প্রিয় বন্ধুর এমন বিশ্বাসঘাতকতা বিশ্বাস করতে পারছিল না। সাথী, আমি বিশ্বাস করতে পারছি না, রাকিব এমন কাজ করতে পারে। তার কণ্ঠে ছিল গভীর কষ্ট আর হতাশা। আমি তার পাশে বসে তার হাত ধরলাম এবং বললাম, আমিও প্রথম দিকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু তার আচরণ আমাকে সতর্ক করে তুলেছিল। আমাদের সম্পর্কের পবিত্রতা রক্ষা করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
তাই আমি এই কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছি। কবির ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখে ছিল অনুশোচনা। সে বলল, আমি অন্ধ ছিলাম সাথী। আমার বন্ধুর প্রতি এত বিশ্বাস ছিল যে তোমার কথাগুলো আমি গুরুত্ব দিইনি। আমাকে ক্ষমা করে দিও। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, এখনো সময় আছে, আমরা আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে পারি। এই ঘটনা আমাদের শিখিয়ে দিয়েছে যে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। পরের দিন কবির রাকিব ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিল। রাকিব ভাই প্রথমে তার অপরাধ অস্বীকার করার চেষ্টা করলেও অকাট্য প্রমাণের মুখে সে ব্যর্থ হল। আমাদের পরিবারে শান্তি ফিরে এলো। কবির এখন আমাকে আরও বেশি সময় দেয়, আমার অনুভূতিগুলোকে আরও গুরুত্ব দেয়। আমাদের সন্তানহীনতার কষ্ট এখনও আছে, কিন্তু এখন আমরা একে অপরের পাশে থেকে সে কষ্টকে মোকাবিলা করার শক্তি পেয়েছি। এই ঘটনাটি আমাদের সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। আমরা শিখেছি যে জীবনে বিশ্বাস এবং সততাই সবচেয়ে মূল্যবান। অন্ধভাবে কাউকে বিশ্বাস করা উচিত নয়, কারণ অনেক সময় সবচেয়ে কাছের মানুষটিও বিশ্বাসঘাতকতা করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখা। কোনো সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা অসম্ভব নয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। একটা নারী তার পরিবার এবং দাম্পত্য জীবন রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে। অন্ধ বিশ্বাস অনেক সময় বিপজ্জনক হতে পারে এবং আমাদের উচিত সবসময় সতর্ক থাকা এবং নিজেদের বুদ্ধিমত্তা ব্যবহার করা। সম্পর্কের টানাপোড়েন তৈরি হলে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করা জরুরি, আর কোনো তৃতীয় ব্যক্তির প্রভাবে প্রভাবিত না হওয়া উচিত। পরিবারই আমাদের সবচেয়ে বড় আশ্রয় এবং তাকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই। তোমাদের নিকট আমার প্রত্যাশা রইল তোমরা আমাদের দম্পতির জন্য দোয়া করবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, একটা নারী তার দাম্পত্য জীবন এবং সম্মান রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে পারে, যা আমার জীবন কাহিনীর বাস্তব উদাহরণ। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।